তখন আশেপাশে তাকিয়ে দেখি অনেক ছেলেপেলে হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন রকি বলল, এই রাফি, এদিকে আসো ভাই। তখন আমি তার কাছে গেলাম। রকি আমার কাঁধে হাত রেখে বলতে লাগলো, বলেছিলাম বাবু আমার সাথে লাগতে এসো না, কারণ আমি কতটা ডেঞ্জারাস সেটা হয়তো তুমি এখনো জানোই না। সেদিন আমাকে পাবলিকের মার খাইয়েছো, আর আজ দেখো তোমার জন্য কত বড় আয়োজন করেছি। কানে তোমাকে মেরে পুঁতে ফেলবো, কেউ কিছু জানতে পারবে না। দেখ রকি, চাইলে তুই আমাকে এখানে অনেক কিছুই করতে পারবি, কারণ তোর ক্ষমতা আছে। এখানে মেরে ফেলতেও পারবি, কিন্তু পরে তুই নিজেও বাঁচবি না। আর তুই তো জানিস যে নূপুর আমার এক্স গার্লফ্রেন্ড, আর তাকে তুই বিয়ে করছিস। তাতে আমার কোনো আপত্তি ছিল না যদি তুই ছেলেটা ভালো হতি। কিন্তু তুই তো জানিস তুই বিয়েটা কেন করছিস। আর নূপুর আমার এক্স হতে পারে, কিন্তু তাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। আর আমি এটা বিশ্বাস করি যে ভালোবাসা মানুষের সাথে রাত কাটালেই ভালোবাসা প্রকাশ পায় না। কিছু ভালোবাসা দূর থেকেও হয়, আমারটা না হয় সেরকমই থেকে যাবে। কিন্তু এত কথা বলে কোনো লাভ হবে না। তোকে ক্ষমা করতাম যদি সেদিন আমার সাথে এরকম একটা ব্যবহার না করতি, কিন্তু আফসোস আজকের পর থেকে আর বেঁচে থাকবি না। তুই ইচ্ছে মতো এই সুন্দর পৃথিবীটা দেখে নে। তখন আমি একটা হাসি দিয়ে বললাম, আমার মৃত্যু যদি তোর হাতে লেখা থাকে তাহলে সেটা হবেই, আর লেখা না থাকলে কখনো তুই আমার কিচ্ছু করতে পারবি না। তখন রকি বলল, এই তোরা ভাইয়াটাকে একটু জামাই আদর কর, কোনো আইটেম কিন্তু আবার বাকি রাখিস না। এই বলে একজন পেছন থেকে আমার গায়ে একটা বাড়ি মারে। আমি পেছনে করতে সামনে থেকে আরেকজন মারে। কয়েকটা বাড়ি দেওয়ার পর আমি মাটিতে পড়ে গেলাম ব্যথায়। তখনই পিস্তলের আওয়াজ শুনলাম। আপনারা হয়তো ভাবছেন গুলিটা হয়তো আমাকেই করেছে, তাই না? আরে আসলে আপনাদের চিন্তাটা ভুল, কারণ গুলিটা মাসুদ ভাইয়ের লোকেরা করেছে উপরের দিকে। তখন সবাই ভয়ে যে যার মতো পালাতে লাগলো। রকিও পেছনের দিকে ফিরলো আর দেখলো অনেকগুলো ছেলে একসাথে এখানে এসে গেছে, আর রকির ছেলেগুলো একটাও এখানে নেই। আপনাদের মাথায় এখন একটা প্রশ্ন ঘুরছে যে মাসুদ ভাই কি করে জানলো যে আমাকে এখানে মারছে রকি। আসলে এটা আমি বলেছি কারণ যখন নুপুর আমাকে বললো যে রকি থাকবে সেখানে, তখনই বুঝে গিয়েছিলাম রকি নিশ্চয়ই আমার জন্য কোনো ফাঁদ পেতে রেখেছে। কারণ ওই দিন তো সে আমাকে হুমকি দিয়েছে। তখন আমি রিক্সা দিয়ে আসার সময় মাসুদ ভাইকে কল দিলাম, ভাই আমাকে আবার হেল্প করতে হবে। আরে মিয়া বলো, তুমি আমার ছোট ভাই, তোমার কি প্রয়োজন? ভাই আমাকে একজন মারতে যাচ্ছে, আর ঠিকানাটা এই যে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, আপনার কিছু ছেলে পাঠিয়ে দিন। তোমার আগে তারা পৌঁছে যাবে, তোমার কিছু হবে না। তখন তো আমি রকির সাথে এত কথা বললাম যাতে সময়টা কিছুটা যায়, আর তারাও চলে আসে। এখন হয়তো সবাই বুঝতে পারছেন। তখন আমাকে একজন তুললো আর বলতে লাগলো, ভাই ঠিক আছেন তো নাকি? ঠিক আছে, সমস্যা নাই। এখন রকি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি রকির কাছে গেলাম আর ওর কাঁধ ধরে বলতে লাগলাম, জানিস, এখন চাইলে আমি এখানে মেরে পুঁতে ফেলতে পারি তোকে, কিন্তু সেটা আমি করবো না। তুই জানি কি বলেছিলি আমাকে মেরে ফেলতে? আমি বলেছিলাম না উপরওয়ালা হয়তো চায় না তোর হাতে আমার মৃত্যু হোক। তবে নেক্সট টাইমে আমার মরার চিন্তা ছেড়ে দিস। হুম, আমাকে মারার চিন্তা ছেড়ে দিস, না হলে সেদিন হবে তোর পৃথিবীতে শেষ দিন। রকির হাত পা কাঁপছে ভয়ে। তখন আমি বললাম, এই যে চেক, কত টাকা লাগবে তোর? এ মানে ভাইয়া, ঢুক কিনতে কিনতে 3 লাখ হলেই হবে। মাত্র? আমি আরো ভাবলাম 10-20 লাখ হবে হয়তো। এই নে টাকাটা তুলে নিস। জানি রকি তো কম টাকা বলেছে ভয়ে, না হলে সে আবার এত অল্প টাকা নিত নাকি। এরপর আমি মাসুদ ভাইয়ের লোকদের বললাম এটা আমার বসের ক্লাব, চালু হবে, সবাই এসো, পার্টি দেবো। জি ভাই, আমার আবার ডান্স করতে ভালো লাগে। তবে ভাই আপনার হাত থেকে রক্ত পড়ছে, চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। না থাক, আমি সামনে থেকে ব্যান্ডেজ করে নেবো। তোমরা আমার জন্য অনেক কিছুই করেছো, এখন তোমরা যাও। আর মাসুদ ভাইকে বললো আমি ঠিক আছে। তারপর ছেলেগুলো চলে গেল আর আমি একটা ফার্মেসি থেকে ব্যান্ডেজ করে ব্যথার ট্যাবলেট নিয়ে আবার রিক্সাতে উঠলাম। তখন নূপুর কল দিল আর বলতে লাগলো, এই হারামি, তোকে কখন পাঠিয়েছি? হ্যাঁ, এত সময় লাগে নাকি? ঈশার সাথে প্রেম করার সময় তো খুব ভালো পারিস। ইয়ে মানে ম্যাম, কাজ তো একটা হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? কি হয়ে গেছে? তোমার পেটে আবার সমস্যা হলো নাকি? ধুর ম্যাম, এসব কিছু না। আসলে রাস্তায় রিক্সা উল্টে গিয়েছিল, আর সেই রিক্সাতে আমি ছিলাম। কি? এটা কিভাবে হলো? দেখে চলতে পারো না? ও, তুমি তো চালাও নাই। শালা রিক্সাওয়ালা কি চোখে দেখে নাই নাকি? কানা সে?
শালা, যত জ্বালা হচ্ছে আমার। তুমি আর রকি শুধু অ্যাক্সিডেন্ট করো, ব্যথা কতটুকু পেয়েছো? আরে ম্যাম, সিরিয়াস হওয়ার কিচ্ছু নেই, অল্প একটু ব্যথা পেয়েছি। তবে ম্যাম, আপনি কিন্তু ঈশাকে কিছু বলেন না। হ্যাঁ, জানেন তো সে আমাকে কতটা ভালোবাসে। ইস, এখানেও সেই ঈশা। তুই আজকে অফিসে আয়, দেখ তোকে কি করি। তখন নূপুর কলটা কেটে দিল। ঈশার কথায় রাগ করেছি। ঈশার কথায় রাগ করেছি। আমি জানি মেয়েটা এখনো আমাকে ভালোবাসে, কিন্তু তাতে আমার কি? নূপুরকে সত্যি কথাটা বলা যাবে না। কি করে ব্যথা পেয়েছি। তারপর অফিসে চলে আসলাম আর রিক্সা থেকে নেমে সোজা ঈশার রুমে গেলাম। ঈশার কেবিনের সামনে দেখি নূপুর একজনকে সেই লেভেলের ছাড়ি দিচ্ছে। তখন আমি ঈশার ক্যাবিনে গিয়ে বললাম, বাবু দেখো কি হয়েছে। ওরে আল্লাহ, এসব কি করে হয়েছে বাবু? অ্যাক্সিডেন্ট করেছি বাবু। ও সোনা, আসো দেখি কতটুকু ব্যথা পেয়েছো। তখন নূপুর আসলো রুমে আর বলতে লাগলো, মিস ঈশা, আমার জানা মতে আপনি ডাক্তার না, আর তাহলে চেক কেন করছেন? ম্যাম, সে আমার বিএফ। আমরা সামনে বিয়ে করব, তাহলে আমি দেখবো না তো কে দেখবে? জাস্ট শাট আপ, এটা অফিস, এখানে এসব প্রেম চলবে না। কতবার বলছি। আর রাফি, আপনি এদিকে আসেন। কিন্তু ম্যাম, ঈশার সাথে একটু কথা বলে আসি। আপনাকে আসতে বসতে আসেন, এটা আমার অর্ডার। তখন আর কি, তার পিছে পিছে তার কেবিনে আসলাম। কি হলো, অনুমতি নিলেন না কেন? যান বাহিরে আর অনুমতি নিয়ে আসেন। তখন আমি আবার বাইরে গেলাম আর অনুমতি নিয়ে আসলাম। তোর হাতে কোনো কাজ করাই না বলে এতটা লাফাচ্ছিস? আজ থেকে দেখ আমি তোর কি অবস্থা করি। চলেন আমার সাথে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি যান, আমি ঈশার সাথে যাচ্ছি। জানেন তো তাকে ছাড়া আবার আমি থাকতে পারি না। আপনাকে যেটা বলেছি সেটা করেন। তখন আর কি, তার পিছে পিছে বাইরে আসলাম। গেটের সামনে গাড়িতে উঠবে, তখন নূপুর বলতে লাগলো, ইস, কি রোদ! এক কাজ করেন রাফি, আমার কেবিন থেকে ছাতাটা নিয়ে আসেন। কিন্তু ম্যাম, আমি তো রোদ দেখছি না, একদম ঠান্ডা আবহাওয়া। যেটা বললাম সেটা করেন, যান তাড়াতাড়ি, ছাতা নিয়ে আসেন। তখন আবার তার কেবিনে গেলাম আর ছাতা নিয়ে আসলাম। এত সময় লাগে একটা ছাতা নিয়ে আসতে? ম্যাম, আপনার ক্যাবিনটা তো দূরে, তাই লেট হয়েছে, এই নেন ছাতা। কি আশ্চর্য! আপনাকে কেন রেখেছি হ্যাঁ, এত টাকা বেতন দিয়ে? কিন্তু আপনার ছাতা ধরার কাজ কি আমাকে করতে হবে নাকি? আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই না? হুম, তাতে কি? তাতেই সব কাজ আপনাকে করতে হবে, তাই তাড়াতাড়ি চলুন, সময় কম। তখন আর কি ছাতাটা ম্যামের মাথায় তুললাম আর ম্যাম হাঁটতে লাগলো আর আমি পিছে পিছে ছাতা নিয়ে আসছি। গাড়িতে ওঠার পর ছাতাটা বন্ধ করে ড্রাইভারের সাথে বসলাম। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে নূপুর খাবার অর্ডার করলো আর আমাকে বলতে লাগলো। কি হলো, আপনার খাবার অর্ডার দেন। তখন আমি আবার খাবার অর্ডার দিলাম। খাবার আসার পর চুপচাপ খাবার খাচ্ছি। হঠাৎ নূপুর বলতে লাগলো, জানেন মিস্টার রাফি, আপনার আর রকির মাঝে কতটা পরিবর্তন। রকি কত স্মার্ট, চুলের স্টাইল, ওকে দেখলেই ভালো লাগে। আর আপনার মাঝে এসব কিছু মানে সেই আগের মতোই রয়ে গেলেন। তখন আমি একটা হাসি দিলাম আর বলতে লাগলাম, স্মার্টের কথা বলছেন তাই না? আচ্ছা এটা বলেন তো, আপনি স্মার্ট বলতে কি বোঝেন? নূপুর কোনো কথা বলছে না। আসলে আপনার ধারণা চুলের হেয়ার স্টাইল করা, সেরা প্যান্ট পরে, সেরা শার্ট পরে, কথায় কথায় ইংরেজি বলা, প্রো ওয়ার্ডটা বেশি বেশি বলা, এটাকে তো স্মার্ট মনে হয় তাই না? আসলে আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় স্মার্ট হচ্ছে সেই যে গুছিয়ে সুন্দর করে কথা বলে, কথায় কথায় ইংরেজি না, কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারে এবং সবাই সেটা খুব সহজে বুঝতে পারে। চুলটা স্কোয়ার কাটিং করেও স্মার্ট হওয়া যায়, সেরা প্যান্ট না পরেও স্মার্ট হওয়া যায়। রাস্তায় হাঁটার সময় সবাইকে সালাম দেবেন, সবাই ভালোবাসবে এবং স্মার্ট বলবে। আমার কাছে তো মনে হয় প্রতিটা মসজিদের ইমামের মতো স্মার্ট আর কেউ না, কারণ তার অল্প টাকা বেতনেও এত সুন্দর পোশাক পরে, সবসময় আয়রন করে রাখে। আচ্ছা ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কোম্পানিতে তো স্মার্ট লোক খোঁজেন, তাহলে কেন রকির মতো চুলে স্টাইল করা ছেলেতে চাকরি দেন না? আপনার অফিসে সেরা প্যান্ট পরে আসে নিষিদ্ধ কেন? গলায় টাই পরে আসতে হয় কেন? নূপুর কোনো কথা বলছে না, জানি ওর কিচ্ছু বলার থাকছে না। আমাকে অপমান করছেন আপনি। না ম্যাম, আপনাকে অপমান করার মতো অধিকার আর যোগ্যতা কোনোটাই আমার নেই। আসলে বোঝাতে চেয়েছি সবাই সব জায়গা থেকে স্মার্ট, যেমনটা আমি আমার জায়গা থেকে আর আপনি আপনার জায়গা থেকে।
চলেন, খাওয়া শেষ হয়েছে। এখন আমার সাথে আমার বাসায় যাবেন, কিছু কাজ আছে। তখন নূপুর বিল দিতে গেল, কিন্তু আমি আমার বিলটা দিয়ে দিলাম। নূপুর বাহিরে এসে বলতে লাগলো, আপনি কেন বিলটা দিলেন? আপনার সাথে আমার দুপুরের খাবারের চুক্তি হয়নি, তাই আমি আমার বিলটা দিয়ে দিলাম। সালার মেজাজটাই খারাপ করে দিল স্মার্টের কথা বলে। তারপর গাড়িতে উঠলাম আর সোজা নূপুরের বাসায় গেলাম। বিয়ের আর কয়েকদিন বাকি আছে, সব গেস্টদের ইনভাইট করা শেষ। এখন অফিসে লর্ড স্টাফদের ইনভাইট করা বাকি আছে। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে? আপনাকে এখন থেকে ডেকোরেশনের কাজ করতে হবে, মানে যারা কাজ করে এসব তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে থেকে কাজগুলো করাবেন। জি ম্যাম, কাজগুলো কিভাবে করতে হবে সেটা দেখান। আমি জানি এই বিষয়গুলো আমার থেকে আপনি ভালো পারেন, তাই আপনি করেন। ঠিক আছে ম্যাম। এই নেন, এখানে 5 লক্ষ টাকার চেক আছে, এগুলো দিয়ে কাজ শুরু করেন। প্রয়োজনে আমাকে বলবেন, আরও দেব। ঠিক আছে ম্যাম, আমি তাহলে আসি, কিছু কাজ আছে। তারপর চলে আসবো। তখন নূপুর আবার আমাকে ডাক দিল আর বলল, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট, আর তার থেকে বড় কথা আমার এক্স বয়ফ্রেন্ড। আপনি আপনার দাওয়াতটা একটু স্পেশাল করে দেওয়া উচিত। জি ম্যাম, তাহলে এখন আসি। এটা বলে এই কার্ডটা নিয়ে চলে আসলাম। আমার কি কপাল! এক্সের বিয়ের সব দায়িত্ব আমার হাতে, আর দাওয়াতটাও নাকি একটু স্পেশাল। কতজনের কপালে জুটে এটা, হ্যাঁ? তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নীলিমাকে কল দিলাম। রাফি ভাইয়া বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে আরেক জায়গায় যেতে হবে, আর সাথে ওই মেয়েটাকেও নিতে হবে। কোথায় যাবে সেটা তো বলো। একটা মেয়ের সাথে দেখা করব, আর সেটা হলো রকির জিএফ, এবং মেয়েটা প্রেগনেন্ট। ঠিক আছে ভাইয়া, আমি মেয়েটাকে নিয়ে আমি আসতেছি, তুমিও আসো। তারপর আমরা তিনজন ওই মেয়েটার বাসায় গেলাম আর তাকে গিয়ে বাসায় পেলাম। কলিং বেল দেওয়ার সাথে সাথে মেয়েটা দরজা খুলে দিল। কাকে চাই? আপনাদেরকে তো চিনলাম না। দেখেন, আমাকে চিনবেন না, তবে রকিকে অবশ্যই চিনে থাকবেন। আচ্ছা, আপনারা ভেতরে আসেন। আর কি খাবেন, চা না কফি? আসলে আমরা কিচ্ছু খাবো না, আপনাকে কিছু কথা বলতে এসেছি। আচ্ছা বলুন, কি কথা বলবেন? আর রকি আপনাদের কি হয়? আসলে রকি আমার এখন কিচ্ছু হয় না, তবে কয়েকদিন পর আমার বসকে বিয়ে করবে, আর তখন আমার বস হবে। আচ্ছা ভালো, তো আমার কাছে আসার কারণ? আপু, একটা কথা বলি। এই যে দেখেন, আজ আপনি প্রেগনেন্ট। এখন যদি আপনাকে আপনার স্বামী ফেলে চলে যায়, তখন আপনার কি অবস্থা হবে? সেটা খুব বাজে হবে, এবং সেটা আমি হতে দিব না। এটা কোনো মেয়েই চায় না, তবে আমি জানি আপনার পেটে যে সন্তান আছে সেটা রকির। কি? এই ছেলে, আমাকে কি তোর রাস্তার মেয়ে বলে মনে হয়? আপু, সত্য কখনো লুকিয়ে থাকে না, একদিন না একদিন সামনে আসবেই। তবে আমি এটা শিওর যে এটা রকির সন্তান। তবে আমার এটা জানা নেই যে আপনার পেটে যেরকম রকির বাচ্চা, সেরকম কয়টা মেয়ের পেটে যেন ওর বাচ্চা আছে। কি সব বাজে বাজে বকছেন? আপু, আমার সাথে 2টা মেয়ে আছে, দেখছেন? এই 2টা মেয়েও রকির গার্লফ্রেন্ড, এবং আরও আছে। কি বলছেন? এইসব আমি বিশ্বাস করি না। আমি তখন আমার সাথে থাকা মেয়েটাকে বললাম, তুমি এক কাজ করো, রকিকে কল দাও আর লাউড স্পিকারে দাও। তখন মেয়েটা রকিকে কল দিল আর লাউড স্পিকার দিয়ে দিল। আরে বেবি, তুমি হঠাৎ কল দিলে? আরে এত পাগল হয়ে গেলে চলবে নাকি? আমি তো বললাম তোমার সাথে দেখা করব। আসলে তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আচ্ছা, আমি রাতে কল দেব, এখন একটু বিজি আছি। এটা বলে রকি কলটা কেটে দিল। কেমন বুঝলেন? হ্যাঁ, আসলে আমি সব জানি। আপনি আর রকি প্ল্যান করে নূপুর মেয়েটাকে ঠকাতে যাচ্ছেন, কিন্তু আপনি একটা মেয়ে হয়ে আরও একটা মেয়েকে কিভাবে ঠকাতে চান? আপনার কি ধারণা রকির সব সম্পত্তি নিয়ে আপনার কাছে আসবে? আরে কে জানে, আপনার মতো করে আর কলটা মেয়েকে এরকম আশা দিয়ে রেখেছে, একটা মেয়েকে এরকমভাবে ঠকাতে যাচ্ছে, আর আপনি সেটা জেনেও তাকে এরকম একটা জঘন্য কাজ করতে দিলেন। মেয়েটা কিছু বলছে না। তখন আমি বললাম, নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কাজটা ঠিক করছেন? আর একটা মেয়েকে ঠকিয়ে যদি রকি আপনার কাছে ফিরে আসে, তবু কি আপনি সুখী হতে পারবেন? তাহলে বাচ্চাটার কি পরিচয় দিব বলে? ওর মিষ্টি কথায় রাজি হয়ে সেদিন। দেখেন, এরকম অনেক মেয়েকে ঠকিয়েছে সে, তবে আমি কথা দিচ্ছি আপনার অধিকার আপনি পাবেন। বাচ্চাটা তার বাবার পরিচয় পাবে, বাঁচবে।
এখন আপনি ভেবে দেখেন কি করবেন, আমরা আসি। তবে একটা কথা, এই কথাগুলো প্লিজ রকিকে বলবেন না। আমি চাই না একটা মেয়ের জীবন সে নষ্ট করুক। এটা বলে আমরা চলে আসলাম। তখন নীলিমা বলতে লাগলো, ছি, এতদিন এরকম একটা বাজে ছেলের সাথে আমি রিলেশন করছি, এখন তো নিজের ওপরেই রাগ হচ্ছে। সেটা শুধু তুমি না, তুমি একা না, হাজারো মেয়ে বাজে ছেলেদের প্রেমে পড়ে, কারণ তারা স্মার্ট হয়ে ঘুরে যেমনটা মেয়েরা চায়, আর তারপর ঠকে যায়। সামনে কখনো রিলেশন করলে এত স্মার্ট খুঁজো না, তাহলে ভাববে তার ভিতরেও ভেজাল আছে। তবে সেটা সবার ক্ষেত্রে নয়। তারপর আমরা তিনজন একটা রেস্টুরেন্টে গিয়ে কফি খেয়ে বাসায় চলে আসলাম। আর ভাবতে লাগলাম কিভাবে বিয়ের আয়োজন করা যায়। এসব ভাবছি, তখন মনে হলো বাসায় কল দিই। না, 2 দিন হলো। তখন বাসায় কল দিলাম। আম্মু, কেমন আছো? আর সুমাইয়ার এখন কি অবস্থা? সবাই ভালো আছে, তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আম্মু আসলে এখন কয়েকটা দিন খুব বিজি থাকবো, জানি না কল দিতে পারবো কিনা। আসলে আমাদের অফিসের বসের বিয়ে, তার সব দায়িত্ব এসে আমার উপর পড়েছে। আগামীকাল থেকে এসব কাজ শুরু করতে হবে। ও, সুন্দর মতো কাজ করিস, আর কখনো কাজে ফাঁকি দিবি না। এখন ঘুমিয়ে পড়, রাত জাগলে তোর আবার ব্রণের সমস্যা হয়। সুমাইয়া ঘুমিয়ে পড়েছে নাকি? না, ঘুমাই নাই। সে নাকি রাগ করে আছে তোর উপর, তুই বিয়ে করিস না দেখে। তাকে বলো, তাকে আগে বিদায় করবো, তারপর আমি বিয়ে করব। তারপর আম্মুর সাথে কথা বলে কল কেটে দিলাম। তারপর মোবাইলটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তারপর বের হলাম আমার কাজের জন্য, মানে ডেকোরেশনের লোকদের সাথে কথা বলতে। একজনকে নিয়ে আসলাম বাসায়, মানে নূপুরের বাসায়। তাকে সব কাজ দেখে কন্ট্রাক্ট দিলাম। একটু পর থেকে কাজে লাগবে তারা। আর আমি তখন আমার অন্য একটা কাজে গেলাম। একটু পর নূপুরের কল রিসিভ করতেই নূপুর বলতে লাগলো, রাফি সাহেব, কাজ কত দূর এগুলো? ম্যাম, কাজ চলছে। এখন কোনো দরকার? এখন দরকার না, আগামীকাল সবাই শপিং করতে যাব, আপনাকেও যেতে হবে আমার সাথে। কিন্তু ম্যাম, আমার তো এদিকে কাজ আছে। আর আমি কি করব? রকি স্যারকে নিয়ে সাথে নিয়ে যান। যেটা বললাম সেটাই, আগামীকাল আমার সাথে আপনি শপিং এ যাচ্ছেন। এইটা বলে কল কেটে দিল। জানি না এই মেয়েটা এত রাগী কেন, আর ওর সাথে আমি এখানে গিয়ে কি করব। তারপর এসব না ভেবে আমি আমার কাজে মনোযোগ দিলাম। এইভাবে সেই দিনটা কেটে গেল। মোটামুটি কাজ অনেকটা হয়েছে। আগামীকালও তারা এসে কাজ করবে। বিকেলে নূপুর এসে সব দেখলো। তার ভঙ্গি দেখে বুঝলাম কাজটা তার পছন্দ হয়েছে। তারপর নূপুর বলল 10টার দিকে তার বাসায় থাকতে। তখন আমি বাসায় চলে আসলাম আর ভাবতে লাগলাম, একদিন পর ওর গায়ে হলুদ, এর পরদিন বিয়ে। জানি না সেদিন কি হবে, আঙ্কেলকে দেওয়া কথাটা আমি রাখতে পারবো কি না। এরপর নীলিমাকে কল দিলাম আর বিয়ের দিন কি করতে হবে তাকে সব বুঝিয়ে বললাম। এরপর আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নুপুরের বাসায় গেলাম রেডি হয়ে। গিয়ে তার সাথে আরও অনেকে গেলাম শপিং করতে। তারপর শপিং করা হলো, আমিও কিছু নিলাম। বিয়ের দিন পড়তে হবে তো নাকি। এইভাবে সেই দিনটাও কেটে গেল। আগামীকাল নূপুরের গায়ে হলুদ সন্ধ্যায়। সকাল থেকে আমাকে তার বাসায় থাকতে হবে, তাই সকাল চলে আসলাম তার বাসায়। ভেবেছিলাম নূপুর হয়তো আমার উপর রাগ করে বিয়েটা করছে, কিন্তু না, সে নিজ ইচ্ছে থেকেই বিয়েটা করছে। না হলে একবার হলেও আমার কথা ভাবতো। আর ধুর, এসব কি ভাবছি? নুপুর তো কখনোই আমাকে ভালোবাসে নেই, তাহলে ভাববো কেন? হ্যাঁ, তাকেও বুঝতে দেওয়া যাবে না তার জন্য কতটা খারাপ লাগছে আমার। তখন আমি বাসা সাজানোর কাছে ব্যস্ত হয়ে পড়লাম। আর এদিকে নূপুর আমাকে দেখে বলতে লাগলো, ওকে দেখে মনে হচ্ছে সে কতটা খুশি। আর হবে নাই বা কেন? আমাকে কি সে ভালোবাসতো নাকি? ঠকিয়েছে আমাকে। কেন কেন আমি তার কথা ভাবছি? রকির মতো ছেলে হয় না, চোখ বুঝি বিয়েটা করা যাবে। এভাবে নূপুরের হলুদ সন্ধ্যা শুরু হয়। তখন আমি সেখানে ছিলাম না। কি করে দেখব? নিজের গার্লফ্রেন্ডের গায়ে হলুদ দিয়ে দিতে হবে। ছাদে উঠে বসে আছি আর এদিকে নুপুর মনে মনে আমাকে খুঁজছে। এদিকে আমি ছাদে বসে বসে গান শুনছি। কান্না করে কি হবে, আমি তো ছেলে, এসব মানতেই হবে। অন্যদিকে নুপুর আমাকে খুঁজতে লাগলো, কারণ একটা বারও আমাকে দেখে নেই। সেজন্য অনেকগুলো কল দিয়েছে সে আমাকে। আমি কলগুলো রিসিভ করিনি। কি করব কল রিসিভ করে? ভালো লাগছে না। হঠাৎ নূপুর আসলো ছাদে আর বলতে লাগলো,
আপনাকে কতগুলো কল দিলাম, একটা কলও তো রিসিভ করলেন না। তখন চোখের পানিগুলো মুছে ফেললাম আর আবছা অন্ধকারে বসে বলতে লাগলাম, সরি ম্যাম, আসলে গান শুনছিলাম তো। আর ওখানে গিয়ে আমি কি করব বলেন? তোমার কি একটুও কষ্ট হয় না আমার বিয়ে হয়ে যাচ্ছে রাফি? আর তোমাকে বলে কি লাভ? হ্যাঁ, আমাকে তো কখনো ভালোই বাসো নাই তুমি, কষ্ট কেন হবে? ম্যাম, আপনাকে বাধা দেওয়ার কোনো শক্তি আমার নেই। তবে একটা কথা কি জানেন, সেদিন আপনি অনেক বড় একটা ভুল করেছিলেন, যেটার মাসুল আমাকে আপনাকে এত কষ্ট দিয়েছে। আগামীকাল আপনার বিয়ে। কালকে আপনাকে কিছু কথা বলবো, আপনার জন্য একটা সারপ্রাইজ থাকবে। জানি না সারপ্রাইজটা কেমন হবে, তবে একটা মানুষের ভুল ভেঙে যাবে এটা জানি। কি হবে তখন ভুল ভেঙে? ততক্ষণে আমি অন্য কারো বউ হয়ে যাব। আর রকির ছেলেটাও ভালো, হয়তো আমাকে তোমার মতো করে কখনো ঠকাবে না। দোয়া রইল ম্যাম। তবে কালকে সারপ্রাইজ দেওয়ার পর আশা করি সব বুঝতে পারবেন। আর একটা কথা, আপনার সাথে ব্রেকআপ হওয়ার পর একমাত্র এই গানগুলো ছিল আমার বেঁচে থাকার সাথে। এখন অভ্যাস হয়ে গেছে। দেখেন না, আজকে আপনার এত আনন্দের একটা মুহূর্তে এখানে এসে বসে গান শুনছি, সত্যি খুব ভালো লাগছে। ঠিক আছে, আজকে আমার বাসায় থেকে যাও, আগামীকাল সকাল সকাল কিছু কাজ করতে হবে। সরি ম্যাম, এখন আমাকে বাসায় যেতে হবে। পকেটে সিগারেট নিয়ে তো কী খাবো? মনে খুব আনন্দ থাকলে আমি সিগারেট খাই। আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলে কখনো সিগারেট খাবে না তুমি। দিয়েছিলাম ম্যাম, তবে সেই মানুষটা তো আর নেই। তবে চিন্তা করবেন না, আপনার আবার কিচ্ছু হবে না। আমার প্রতিটা মনোযোগে আপনাকেই রাখি, যাতে আপনি ভালো থাকেন। এখন আমি আসি ম্যাম, ভালো থাকবেন। তারপর ছাদ থেকে নেমে চলে আসলাম। আর এদিকে নূপুর সেখানেই দাঁড়িয়ে রইল, কিছু বুঝলো না রাফির কথা। কি সারপ্রাইজ দিবে রাফি আমাকে? আর এদিকে আমি রাস্তায় হাঁটতে লাগলাম। পাশের একটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিলাম আর একটা ধরিয়ে হাঁটতে লাগলাম। নিয়তির কি খেলা! নূপুর আমার জীবন থেকে চলে গিয়েছিল, অনেক কষ্ট করে তাকে ভুলে থাকার চেষ্টা করেছি, কিন্তু হঠাৎ করে কেন তার সাথে আবার আমার পরিচয় করিয়ে দিল? হ্যাঁ, কেন শুধু আবার আগের সেই কষ্ট আমার বুকে হলো? কেন? আমি তো তাকে ভুলে থাকতে চেয়েছিলাম, যে কিনা আমাকে একটা সময়ের জন্য বিশ্বাস করেনি। আর যাই হোক, তার জীবনে ফিরে আসতে চাই না। এভাবে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আজ কেন জানি হাঁটতে খুব ভালো লাগছিল। খুব তাড়াতাড়ি রাস্তা শেষ হয়ে গেল। এরপর বসে বসে এই গল্পটুকু লিখলাম। এরপর হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নূপুরের বাসায় চলে গেলাম। আর এইদিকে সব প্ল্যান করাও শেষ। তার বাসায় গিয়ে আবার সব কিছু চেক করে নিলাম ঠিক আছে কি না। কারণ পরে কোনো সমস্যা হলে নূপুরের কথা শুনতে হবে। একটু পর নূপুর আসলো, তবে আজ কেন জানি তার মুখে হাসি নেই, মুখটা কেমন শুকিয়ে আছে। আমাকে দেখে ডাক দিল। তখন আমি বললাম, জি ম্যাম, এদিকে সব ঠিক আছে, আপনি ছেলে চেক করতে পারেন। সেসব দেখতে হবে না, কারণ আমি জানি তোমার ট্যালেন্ট সম্পর্কে, ভালো কিছু হবেই। ধন্যবাদ ম্যাম, আমার একটু ওদিকে কাজ আছে, সেগুলো শেষ করে আসি। ওইসব পরে শেষ করবে, আমাকে পার্লারে যেতে হবে। আমার সাথে আরো কয়েকজন মেয়ে যাবে, তুমি গাড়িটা নিয়ে 2 ঘন্টা পর বের হবে। কিন্তু ম্যাম, ড্রাইভার আছে তো, আর এদিকটাও তো আমাকে দেখতে হবে। তোমাকে যেটা বললাম সেটা করো, যাও এখন। তখন আমি অন্যদিকে চলে আসলাম আর সেই কাজগুলো করতে লাগলাম। 2 ঘন্টা পর নূপুর কল দিল। তখন আমি গাড়ি নিয়ে আসলাম আর তাদেরকে নিয়ে যেতে লাগলাম। নূপুর আমার পাশের সিটে বসলো আর বাকিরা পেছনে বসলো। তখন নূপুর সারা রাস্তা অনেক পেঁচাল পাতলো, কিন্তু আমি চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। একসময় একটা পার্লারে চলে আসলাম আর তাদের নামিয়ে দিয়ে আসলাম। আর এইভাবে বিয়ের সময় চলে আসলো। রকির পরিবার সবাই এসেছে নূপুরকে দেখতে। আজকে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। অনেকদিন পর তাকে শাড়িতে দেখলাম, তবে আজকে একদম বিয়ের সাথে। দূর থেকে একটু তাকে দেখে নিলাম। একটু পর বিয়ে শুরু হবে, সবাই সেখানে উপস্থিত। রকি বর্ষেতে বসে আছে, তাকে দেখতে আজ বেশ খুশি মনে হচ্ছে। বেচারা বিয়ে করতে আসছে, খুশি তো হবেই, কাজে এসে গেছে বিয়ে পড়াতে। হঠাৎ একটা মেয়ে এসে বলতে লাগলো, হুজুর থামেন, আমার কিছু কথা আছে, বিয়েটা পরে পড়াবেন। তখন রকির দিকে তাকিয়ে দেখি শালার চোখ কপাল উঠে গেছে। আর তখন নূপুর বলতে লাগলো, কে আপনি আমাদের বিয়েতে এসে বাধা দিচ্ছেন? তখন মেয়েটা যা বললো আর সে সব শুনে সবার চোখ কপাল উঠে গেল।